দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। করোনার প্রভাব এড়িয়ে বিদেশি বিনিয়োগ বাড়াতে আসছে বাজেটে কর ছাড়ের সুপারিশ বিডার, ছাড় না পেলে বিনিয়োগে ধস নামার শঙ্কা। করোনার প্রভাবে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ কমে গেছে 25 ভাগের মতো। রমজানের ঈদের কেনাকাটার জন্য মার্কেট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত, খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। করোনার নেতিবাচক প্রভাব এড়াতে আসছে অর্থবছরের বিদেশি বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী কর ছাড় সহ বড় ধরনের নীতি সহায়তা দিতে চায় সরকার। এরই মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এ সংক্রান্ত পৃথক দুটি প্রস্তাব রাজস্ব বিভাগে জমা দিয়েছে। সংস্থা দুটির শঙ্কা, বাড়তি প্রণোদনা না দিলে করোনা পরবর্তী সময়ে দেশে বিদেশি বিনিয়োগের বড় ধরনের ধস নামবে। সৌরভ রহমানের রিপোর্ট। সীমিত পরিসরে কারখানা খুললেও সহসাই ব্যবসার হারানো গতি ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই চীনের সামনে। করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হওয়া যুক্তরাষ্ট্র তাদের কারখানাগুলো খোলার প্রক্রিয়া শুরু করেছে। তবে এরপরও কোভিড-19 এই দুই দেশের শিল্প উৎপাদন অর্ধেকে নামিয়ে আনবে বলে পূর্বাভাস এসেছে এরই মধ্যে। অথচ গেল বছরও বিশ্বে যে $1.39 ট্রিলিয়ন বিদেশি বিনিয়োগ হয়েছে, তার 1/3 গেছে শুধু এই দুই দেশে। কিন্তু এবার কি হবে করোনা পরবর্তী বৈশ্বিক বিনিয়োগ পরিস্থিতির? আংটাডের এস্টিমেটে দেখা যাচ্ছে এবছর ক্রস বর্ডার ইনভেস্টমেন্ট প্রায় 40 ভাগ পর্যন্ত নেমে যেতে পারে। তো এই বিনিয়োগের যে স্লো ডাউন হবে বা বিনিয়োগের যে খরা হবে, সেখানে বাংলাদেশের মতো দেশ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেননা আমাদের দেশের যে অর্থনীতি সেটা প্রাইভেট সেক্টর লেড ইকোনমি, এবং সেখানে বেসরকারি বিনিয়োগ একটা বড় ভূমিকা পালন করে। ফরেন ইনভেস্টমেন্ট যেটি আমাদের দেশে আছে, ইট ইজ অ্যারাউন্ড $18 বিলিয়ন। এইটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। ডেফিনেটলি পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে এফডিআই ইনফ্লো যেটা সেটি কমে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এখন আসলে অ্যাগ্রেসিভ কিছু পলিসি যদি আমরা না নিই, তাহলে এফডিআই অ্যাট্রাক্ট করাটা কঠিন হবে। সো আমরা বেসড অন দিস অ্যাজাম্পশন আসলে নেক্সট বাজেটে যাতে একটা লিবারেল ইনভেস্টমেন্ট রেজিম ক্রিয়েট হয়, সেটার জন্য আমরা আসলে প্রস্তাব করেছি। বিনিয়োগ আকর্ষণ ও এ সংক্রান্ত অবকাঠামো নিশ্চিত করতে কাজ করা সরকারের আরেক সংস্থা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজাও একই ধরনের একটি প্রস্তাবনা জমা দিয়েছে রাজস্ব বিভাগে বাজেটকে সামনে রেখে, যেখানে বিনিয়োগের পরিমাণের হিসেবে বিদেশি উদ্যোক্তা প্রতিষ্ঠানের কর নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। সুপারিশ করা হয়েছে জমি নিবন্ধনের উপর আরোপিত মূসক প্রত্যাহারের আর কারখানায় ব্যবহৃত মূলধনী যন্ত্রাংশ আমদানির সুযোগ দেওয়ার। একই সঙ্গে সংস্থাটি অর্থনৈতিক অঞ্চলগুলোতে সরকারি খরচে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনেরও প্রস্তাব দিয়েছে। বিশেষ করে বিদেশি কোম্পানিগুলো প্রথম থেকে 3 বছর 100% এক্সাম্পশন ছিল, সেটা আমরা 7 বছর এটা 100% এক্সাম করার জন্য ইনকাম ট্যাক্সের এটা প্রস্তাব করেছি। তাছাড়া আমরা সরকারকে এটাও অনুরোধ করেছি, বিশেষ করে $200 মিলিয়ন বিনিয়োগ করলে কি হবে, $500 মিলিয়ন বিনিয়োগ করলে কি হবে, ইনভেস্টমেন্টের পরিমাণের উপরে নির্ভর করে বিভিন্ন ভাগ করে দিয়ে ওইভাবে তাকে ইনসেনটিভ কিছু বাড়তি ইনসেনটিভ দেওয়ার জন্য প্রস্তাব করেছি, যাতে বড় বড় বিনিয়োগগুলো আসতে উৎসাহিত। গেল জানুয়ারিতে জাতিসংঘের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক সংস্থা আংটাড প্রকাশিত এক প্রতিবেদনে 2019 সালে বাংলাদেশে $340 কোটি সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে বলে প্রাক্কলন করা হয়েছে। আগামী জুনে এর চূড়ান্ত তথ্য প্রকাশের কথা রয়েছে। তবে 2019-এর বৈশ্বিক বিনিয়োগ পর্যালোচনার সেই প্রতিবেদনে করোনার নেতিবাচক প্রভাবের তথ্য পাওয়া যাবে না। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কমতে শুরু করেছে প্রবাসী আয়। এপ্রিল মাসে আয় কমেছে 25 ভাগের বেশি। বিশ্বব্যাপী তেলের দাম কমে যাওয়া এবং করোনার প্রাদুর্ভাবে কাজের সুযোগ কমে যাওয়ায় আয় কমছে প্রবাসী বাংলাদেশিদের, যার প্রভাব সামনের দিনে আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। শাহাদাত হোসেনের রিপোর্ট। অর্থবছরের শুরু থেকে ভাটার টান চলছে রপ্তানিতে। সেই টানে এবার যুক্ত হয়েছে বৈদেশিক মুদ্রার আরেক উৎস, প্রবাসী আয়। ফেব্রুয়ারি পর্যন্ত অর্থবছরের প্রথম 8 মাসে যে আয়ে 20 ভাগ প্রবৃদ্ধি দেখেছে বাংলাদেশ, করোনার থাবা পড়েছে সেখানেও। মার্চে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিল $129 কোটি, 2019 সালের মার্চের চেয়ে যা 11 ভাগ কম। এপ্রিলে আয় কমেছে আরও বেশি, 25 ভাগের মতো, এসেছে $108 কোটি। এটা আপেক্ষিকভাবে এবং বর্তমানের যে চিত্র, সেই চিত্র দেখে সেটা কিন্তু একেবারে খারাপ বলা যাবে না। কারণ ইউরোপ এবং নর্থ আমেরিকা থেকে তো রেমিটেন্স আসা প্রায় বন্ধই হয়ে গেছে, খুব স্বল্প পরিমাণে এসছে।
যেটুকু এসছে সেটা মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর এটা থেকে এসছে। এবং যদিও এইসব এলাকাতেও করোনার প্রাদুর্ভাব হয়েছে, কিন্তু বিস্তৃতিটা এত বড় হয়নি। এবং এপ্রিল পর্যন্ত মধ্যপ্রাচ্যে তেলের বাজারের যে প্রভাবটা সেটা তখনও পড়ে নাই। সেই কারণে সেটা আমরা এখান থেকে হয়তো অপেক্ষাকৃত কম হ্রাস পেয়েছি। তবে তেল নির্ভর সেই মধ্যপ্রাচ্যের অর্থনীতিও এখন কঠিন সময় পার করছে, কেননা অপরিশোধিত জ্বালানি তেলের দাম তলানিতে ঠেকেছে। গেল 2 মাসে দাম কমেছে 60 ভাগের বেশি। এর ফলে আয় কমে এসেছে এই অঞ্চলে কাজ করা প্রায় 60 লাখ বাংলাদেশির। চাকরি হারানোর শঙ্কা দেখা দিয়েছে অনেকের। এমন পরিস্থিতিতে সামনের দিনে প্রবাসী আয় আরও কমতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্য যেটা আমাদের মেইন মার্কেট, সেখানে কিন্তু একটা বড় ধরনের অর্থনৈতিক পতন হতে যাচ্ছে, এবং সেটাও করোনার কারণে। কারণ তেলের দাম 1/3 নিচে নেমে এসেছে, এবং সেটা আমাদেরকে রেমিটেন্সকে ব্যাপকভাবে ব্যাহত করবে আগামী মাসে। এই দেশগুলোতে নতুন করে যে সমস্ত কাজের জন্য সরকারি প্রকল্পে শ্রমিক দরকার হতো, সেই কাজগুলো আগামীতে হয়তো থাকবে না। সেই পরিস্থিতিতে এখান থেকে উত্তরণটি খুব সহজ হবে, বা আমাদের নতুন করে শ্রমিকদের সেখানে চাহিদা খুব তাড়াতাড়ি তৈরি হবে, সেটি মনে হয় না। এই অবস্থায় বিদেশে বাংলাদেশি কর্মী ছাঁটাই বন্ধে দূতাবাসগুলোকে তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদেরকে যাতে কাজ না থাকার কারণে দেশে ফিরে আসতে না হয়, অথবা ন্যূনতম মজুরি দিয়ে হলেও তারা যেন সেখানে অবস্থান করতে পারেন, সেটির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ নেওয়া দরকার রয়েছে। শুধু তাই নয়, চাকরি হারিয়ে যারা দেশে ফিরে এসেছেন তাদের আর্থিক সহায়তার আওতায় নিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অর্থনীতির চাকা সচল রাখতে জেলার ক্ষুদ্র ও কুটির শিল্প কারখানা খুলে দেওয়া সহ ঈদের কেনাকাটার সুযোগ তৈরিতে শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণার পর বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা রাখা হবে দোকানপাট। কার্যকর হবে 10 মে থেকে। যেহেতু রোজার সময় ঈদের কেনা বা সেহরি খাওয়া বা রোজার মাসে বাজার হাট করা, সেগুলি যাতে চলতে পারে। সামনে ঈদের আগে কেনাকাটা বা যা যা দরকার সেগুলিও যেন মানুষ করতে পারে, কিন্তু সেখানে আপনাদের সবাইকে নিজেকে সুরক্ষিত করতে হবে, আবার অপরকেও সুরক্ষিত রাখতে হবে। ইতিমধ্যে আইজিপি মহোদয় এবং বাণিজ্য সচিব মহোদয় আমাকে জানিয়েছেন যে শর্তগুলো দেওয়া হয়েছে আমাদের মার্কেট এবং দোকানসমূহ খোলার জন্য, সেই শর্তগুলো আমরা প্রতিপালন করে আমরা 10ই মের আগে পুলিশ মহোদয়ের সঙ্গে কথাবার্তা বলে আমরা 10ই মে থেকে আমরা সীমিত আকারে মার্কেট এবং দোকানসমূহ খুলে দেওয়ার ব্যবস্থা করব। এপ্রিলে কর্মস্থলে অনুপস্থিত পোশাক শ্রমিকরা 65% বেতন পাবেন। এর মধ্যে এপ্রিলে পাবেন 60% আর বাকি 5% মে মাসের বেতনের সাথে সমন্বয় করা হবে। সোমবার শ্রমভবনে মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান সাংবাদিকদের বলেন, এপ্রিলে কারখানায় উপস্থিত শ্রমিকরা 100% বেতন পাবেন। প্রতিমন্ত্রী জানান, এপ্রিল মাসের বেতনের হিসেব ইতিমধ্যেই শেষ করা হয়েছে, তাই এপ্রিলে 60% বেতন পেলেও মে মাসের বেতনের সাথে বাকি 5% বেতন পাবেন শ্রমিকরা। এ সময় বিজিএমএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শিদি জানান, কোনো কারখানায় শ্রমিক ছাঁটাই করা হবে না। এর আগে রোববার বিজিএমএর সভাপতি রুবানা হক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, 60% বেতন পাবেন বন্ধ থাকা কারখানার শ্রমিকরা। এ নিয়ে সমালোচনা তৈরি হয় বিভিন্ন মহলে, যার প্রেক্ষিতে সোমবারের বৈঠকে 65% বেতন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। সুপারিশ অনুরোধ যেটা শ্রমিক নেতৃবৃন্দ করেছে, এটা আমরা ওই মে মাসের ওই মিটিংয়ে বসেই মালিকদের দিয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং কার্যকরী করব। এবং আমি মনে করি যে আমরা এখানে যাই আমরা কথা বলা বলি করে থাকি, কাটাকাটি সব কিছু আমরা ভুলে যাব এবং মালিক শ্রমিক ঐক্য গড়ে সোনার বাংলায় গড়তে হবে। কিন্তু ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি ক্রয় বাড়ানোর পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। সেই সাথে সামনের দিনে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের তাগিদ দিয়েছে সংস্থাটি। সোমবার এক ভিডিও কনফারেন্সে এসব বিষয় উঠে আসে। করোনার প্রভাবে বিভিন্ন জেলায় ধান কাটার শ্রমিক সংকট কাটাতে সরকারি উদ্যোগে লোকজন সংগ্রহ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে হাওড় অঞ্চলের 75% ধান কাটা সম্পন্ন করার দাবি করেছে কৃষি মন্ত্রণালয়।
ধান কাটা শেষে শ্রমিকদের আবারও পৌঁছে দেওয়া হচ্ছে নিজ গ্রামে সরকারি উদ্যোগে। নামানো হয়েছে আধুনিক হারভেস্টারও। এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সানেম। কৃষিখাতে করোনা মহামারীর প্রভাব আর সংকট মোকাবেলায় উপায় নিয়ে এক ভার্চুয়াল আলোচনায়। বৈশাখের সাথে সাথে জ্যৈষ্ঠ মাসেও কিন্তু বোরো ধানের হারভেস্টিংটা হয়। সুতরাং এই পুরো বিষয়টি যেন যেভাবে কন্টিনিউ করা হচ্ছে সেটি যেন কন্টিনিউ করা হয়, সেটা গুরুত্বপূর্ণ। ধান কাটা যদি ঠিকমতো হয়েও যায়, ধানের স্টক যদি আমরা পেয়েও যাই, তারপরেও ভবিষ্যতে আসলে চালের বাজারে সংকট হবে না, এটা এখন বলা যাবে না। তাই এবার বোরোর বাম্পার ফলন হলেও চালের বাজার নিয়ন্ত্রণে থাকবে বা কোনো খাদ্য ঘাটতি হবে না, এটা বোধহয় এখনই বলা যায় না। করোনার কারণে প্রভাব পড়েছে দেশের পণ্য সরবরাহ ব্যবস্থায়ও। উৎপাদিত পণ্য ভোক্তাদের কাছে পৌঁছাতে না পারায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। এমন অবস্থায় উৎপাদিত পণ্য যেন কৃষকরা সরাসরি বাজারজাত করতে পারে তার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয় আলোচনায়। এই মুহূর্তে আসলে সবচেয়ে বড় সংকটগুলোর মধ্যে একটা হচ্ছে যে সবজি বা এই ধরনের পচনশীল যে ইয়েগুলো আছে, কমিউনিটি গুলো আছে, এগুলো কিভাবে কৃষকের কাছ থেকে আমরা ভোক্তার কাছে নিয়ে আসতে পারি। করোনার প্রভাবে কর্মহীন মানুষের সংখ্যা বাড়ায় দেশে দারিদ্রতার হার আরও বাড়বে এমন শঙ্কা প্রকাশ করে সানেম বলছে, এতে কিছু মানুষ খাদ্য সংকটে পড়বে। এমন সংকট এড়াতে কৃষিখাতে সরকার ঘোষিত 5,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বিনা সুদে দেওয়ার দাবি জানায় সানেম। খাদ্য নিরাপত্তা যদি আমাদের অগ্রাধিকার হয়, তাহলে এই জায়গাটা অবশ্যই মাথায় রাখা দরকার যে আমাদের কৃষি ঋণ তার প্রাপ্যতা কৃষক পর্যায়ে যাতে সহজলভ্য হয়, পাশাপাশি এটা যেন সুদের হার সর্বনিম্ন পর্যায়ে এবং সম্ভাবনা শূন্য পর্যায়ে নামিয়ে আনা যায়। প্রণোদনাটা আর্থিক প্রণোদনার সাথে নীতি সহায়তা, অর্থাৎ যাতে করে সাপ্লাই চেইনটা ঠিক থাকে এবং দ্রব্যমূল্যটা একটা সঠিক একটা মানের মধ্যে থাকে, সেই বিষয়টি দেখা দরকার। এর পাশাপাশি প্রান্তিক কৃষকদের ঋণের বদলে অনুদান দেওয়ার পরামর্শ দেন বক্তারা। মূল্যস্ফীতির বিষয়টি তখনই বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ঝিনাইদহে শেষ মুহূর্তে ধানে ব্লাস্ট রোগের সংক্রমণ দেখা দিয়েছে। এতে নষ্ট হয়ে যাচ্ছে অনেক এলাকার বোরো ধান, ফলে চরম শঙ্কায় পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। প্রতিনিধি শাহরিয়ার রহমান রকির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের বিভিন্ন মাঠে ফলানো বোরো ধান কয়েকদিন পরেই ঘরে ওঠার কথা, কিন্তু শেষ মুহূর্তে ছত্রাক জাতীয় ব্লাস্ট রোগের সংক্রমণে ধান নষ্ট হয়ে যাওয়ায় শঙ্কায় পড়েছেন কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, রোগে গাছ শুকিয়ে ধানে চিটি পড়ে গেছে। অসহযোগিতার অভিযোগ স্থানীয় কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে। কি একটা পোক এসে এই ধানগুলো সব নষ্ট করে দিয়েছে। এ দেখেন সবগুলো আগা শুকোয়ে, এদের কোনো দানাই নেই। আমাদের ধানে ভাবছিলাম যে মাজরা পোকা লাগছে বা কারেন্ট পোকা লাগছে, এখন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আমরা ওর জন্য মনে করেন যে অনেক জায়গা থেকে ওষুধ নিয়ে এসে সার দোকান থেকে ওষুধ নিয়ে এসে দিয়েছি, কিন্তু সেই ওষুধগুলো কোনো কাজ হয়নি। সব জমি একই রকম, কৃষি অফিসাররা কেউ আসে না, এসে দেখেও না, খোঁজেও না, টাকা ডাকলে তারা আসেও না। সদর পৌরসভা ব্লকের চাকলাপাড়া এলাকায় 1 হেক্টরেরও বেশি জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও জমিতে ব্লাস্টের সংক্রমণ হয়েছে কিনা এর অনুসন্ধান চলছে বলে জানায় কৃষি বিভাগ। 63 আর 28 ধান আছে আনুমানিক 1 হেক্টর। এটাই সিটে কিছু বিক্ষিপ্তভাবে ব্লাস্ট আক্রমণের দেখা গেছে, কিন্তু একটা চাষির পুরোটাই নষ্ট হয়ে গেছে। ছত্রাকনাশক স্প্রে করার জন্য পরামর্শ দিয়েছি এবং উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে এগুলো স্প্রে করিয়ে যাচ্ছে। যে আক্রান্ত জমিগুলো আক্রান্ত হয়েছিল তার আর পরিমাণ আর বাড়ে নাই এবং নতুন করে কোনো সংক্রমণ ঘটে নাই। আশা করি আমাদের ফলনের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ৭৭,৫৩৫ হেক্টর আবাদি জমির মধ্যে 3 হেক্টরে ব্লাস্টের সংক্রমণ ঘটেছে। তবে কৃষকরা বলছেন ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ আরও বেশি। মুজাহিদ সাকিব, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা প্রতিরোধে কার্যকর টিকার আবিষ্কারে প্রায় সর্বশক্তি প্রয়োগ করছে উন্নত দেশগুলো। দ্রুত ফল পেতে বাদ দেওয়া হয়েছে প্রাণীদের ওপর প্রয়োগের শর্ত, বিনিয়োগ করা হয়েছে বিলিয়ন ডলার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, এই টিকা আবিষ্কারের দৌড়ে সবার আগে রয়েছে মার্কিন প্রতিষ্ঠান মডার্না আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মানুষের উপর করোনা সম্ভাব্য টিকার প্রয়োগ 23 এপ্রিল থেকে শুরু করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজি বিভাগের গবেষক দল, যাতে স্বেচ্ছায় টিকা নিচ্ছেন বিজ্ঞানী থেকে শুরু করে আর অনেকেই। Well, I'm a scientist, so of course I want to try and support science, the scientific process whenever I can. You have to, I guess, walk in faith in these things. You have to trust in that the work has been done as best they can, and know that the cause is important. And so
500 জনের উপর চালানো পরীক্ষার এই ফলাফল হাতে পাওয়ার পরই সেপ্টেম্বর নাগাদ তা উৎপাদনে নিয়ে যেতে আশাবাদী গবেষক দলের প্রধান সারাহ গিলবার্ট। টিকাটি কার্যকর হওয়ার ব্যাপারেও 80% নিশ্চয়তা দিচ্ছেন তিনি। I'm very optimistic it's going to work formally. We are testing it in a efficacy study and we have to find out if it works. There's absolutely no suggestion we're going to start using this vaccine in a wider population before we've demonstrated that it actually works and stops getting. সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ 10 কোটি ভ্যাকসিনের ডোজ তৈরি করতে চায় অক্সফোর্ড। এর জন্য ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার সাথে চুক্তি করেছে বিশ্ববিদ্যালয়টি। এই উদ্যোগের পেছনে সবচেয়ে বেশি অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, সফল হলে বিশ্বের সবাই যেন এই টিকার সুবিধা পায় তা নিশ্চিত করা হবে। The eventual end comes when we get a vaccine that protects all of us, not just in the US and the entire world. There's a lot of vaccine candidates that we're backing. We need to make sure that gets out to everyone in the world. বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শুধু অক্সফোর্ড নয়, করোনার টিকা আবিষ্কারে বর্তমানে 70টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে দেশে দেশে। আরও 3টি ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে মানবদেহের, যার একটি হংকংয়ের প্রতিষ্ঠান ক্যানসিনো বায়োলজিস। এরপরে রয়েছে যুক্তরাষ্ট্রের মডার্না এবং ইনোভিও ফার্মাসিউটিক্যালস। মডার্না জুলাইতেই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য টিকা সরবরাহ করতে চায়, আর এর জন্য সুইজারল্যান্ড ভিত্তিক লঞ্জা গ্রুপের সাথে বছরে 100 কোটি ডোজ টিকার উৎপাদন চুক্তি করেছে, যাতে প্রধান বিনিয়োগকারী মার্কিন সরকার। I hope we're going to have a vaccine and we're going to fast track it like you've never seen before. If we come up with a vaccine, I think they probably will. এছাড়া কোভিড-19 ভ্যাকসিন তৈরিতে কাজ করছে বায়োনটেক, সানোফি, চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ, ইম্পেরিয়াল কলেজ লন্ডন সহ আরও অনেক প্রতিষ্ঠান। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।